নমস্কার নমস্কার সুদীপ বৃন্দ। নমস্কার নমস্কার। নমস্কার। আজ বাঙালিস্তান একবার বিদায় দে মা। আমাদের সাথে রয়েছেন আমরা বাঙালির কেন্দ্রীয় কমিটির সদস্য জয়ন্ত দাস। আজ 11ই আগস্ট ক্ষুদিরাম বসুর শহীদ দিবস। 1908 সালের আজকের দিনেই মাত্র 18 বছর 8 মাস বয়সে মুজাফফরপুর জেলে ওনার ফাঁসি হয়েছিল। জন্মদিন 3 ডিসেম্বর 1889। শহীদ দিবস 11ই আগস্ট 1908। ব্রিটিশ বিচারক কিংসফোর্ডকে মারার জন্য বোমা ছোড়েন। ভুল করে 2 জন ইংরেজ মহিলা মারা যান। ফাঁসির আগেও তিনি হাসি মুখে ছিলেন, বলেছিলেন, আমি খুশি মনে মরছি দেশের। তার আদর্শ, স্বাধীনতা আমার জন্মগত অধিকার। এই মন্ত্রে তিনি বয়সে ছোট হলেও সাহসে সবার বড় ছিলেন, তাই তিনি অমর বিপ্লবী নামেও পরিচিত। তাকে নিয়ে গান আছে, একবার তাই দে মা ঘুরে আসি। হাসির আগেও তিনি হাসি মুখে ছিলেন। জেলের লোকেরা বলছে হাসির মঞ্চে যাওয়ার সময়ও তার মুখে হাসি ছিল। দেশের জন্য অল্প বয়স কোনো বাধা নয়, এটাই তার বড় শিক্ষা। বাংলার ঘরে ঘরে তাকে বীর শহীদ হিসেবে মনে রাখা হয়। 18-র তরুণ তুমি, ভয় ডর নাই, দড়ি গলায় দিয়ে হাসলে তাই। তো আমার নমস্কার। আপনি বাঙালিস্তান 31। আজকে তো সকাল থেকে অনেক অনুষ্ঠানের মধ্যে আমি রয়েছি। জাস্ট কলকাতা থেকে এখনই এই সবে এই ঘরে ঢুকলেন। ঢুকেই কর্মসূচিটা আসলে আমাদের যে লক্ষ্য, সেটা লক্ষ্যটা অনেক বড়, কিন্তু লক্ষ্যে পৌঁছাতে গেলে আমাদের যারা পূর্বপুরুষ এবং যারা যে আন্দোলনকে সংগঠিত করেছিলেন তাদেরকে স্মরণ করা আমাদের নৈতিক কর্তব্য। এবং আমরা যারা দেশপ্রেমিক, দেশকে ভালোবাসি, যারা বাঙালি, বাঙালিস্তানের যারা মুক্তি আন্দোলনের সঙ্গে আমরা ওত এবং প্রতভাবে জড়িত রয়েছি, তাদের তো আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং স্মরণীয় একটি দিন। তো আজকের দিনের যে তাকে স্মরণ করা, আমাদের তো হয় না যে তাকে কেউ স্মরণ করে না, কিছু মানুষ স্মরণ করে, স্মরণ করেও কিন্তু আমরা সৌভাগ্যবান। এর জন্যই যে আমরা অন্তত বাংলার এই যে বিপ্লবী, বাঙালি বিপ্লবী যারা বাংলার মুক্তির জন্য, ভারতবর্ষের স্বাধীনতার জন্য ব্রিটিশ সাম্রাজ্যবাদের সূর্যকে অস্তমিত করার জন্য যে আন্দোলন সংগঠিত করেছিল, তাদেরকে আমাদের সম্মান দেওয়া আমাদের অত্যন্ত একটা গর্বের কাজ বলে আমরা মনে করি। পাশাপাশি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আজকে একটা বিপরীত মেরুতে ভারতবর্ষের যে রাজনীতি চলছে, ভারতবর্ষের বাংলার যে রাজনৈতিক যে চালচিত্রের যে পট পরিবর্তন দেখছি, একটা বিপরীত মেরুতে হাঁটার একটা চেষ্টা চলছে। আমরা পশ্চিমবাংলা যারা সরকারের ক্ষমতায় রয়েছে এবং কেন্দ্রে যারা সরকারের ক্ষমতায় রয়েছে, আমরা একটা কথা তাদেরকে বলতে চাই যে আপনারা যদি কল্যাণ কিছু করতে চান, আপনারা যদি মনে করেন যে বাংলার কিছু কল্যাণ করব, তাহলে একটা কথা আপনারা কান খুলে শুনে নিন। কারণ আপনাদের উপদেশ দেবার মতন কোনো আমাদের নেই। আপনি কি করবেন না করবেন আপনাদের বিষয়, তো কানটা খুলে শুনে রেখে দিন, বেশি লাফালাফি করবেন না। আমি এই পশ্চিমবাংলার যিনি মুখ্যমন্ত্রী,
তাকে বলছি যে বেশি লাফালাফি বেশি করবেন না। বহুত লাফাচ্ছেন আপনি, বহুত লাফাচ্ছেন, এবং লাফানেওয়ালা যারা আছে চারধারে পশ্চিমবাংলাতে তারা আপনাকে হাততালি দিচ্ছে, কিন্তু বেশি লাফালাফি করবেন না আপনি, পরিষ্কার বলে দিলাম। আপনার তো আপনার প্রথম কাজ হচ্ছে পশ্চিমবাংলার যিনি কি বলে সর্বভারতীয় রাজনৈতিক দল, বৃহত্তর পৃথিবীর নাকি বৃহত্তর রাজনৈতিক দল, তার যিনি পশ্চিমবাংলা শাখার যিনি সভাপতি শ্রীযুক্ত শ্রমিক ভট্টাচার্য মহাশয়, তিনি তো প্রথম এই সুভাষচন্দ্র সম্পর্কে এলোমেলো কথা কলকাতাতে তিনি বললেন। আমাদের বক্তব্যটা হচ্ছে যে গুন্ডা কাকে বলে আর বিপ্লবী কাকে বলে। আপনারা তো গুলিয়ে ফেলছেন, তো মানে গুন্ডা তো বোঝা যাচ্ছে যে গুন্ডারা বসেছে পশ্চিমবাংলার ক্ষমতায়, এটা তো বোঝা যাচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে এটা। আর বলতে আমি কুণ্ঠাবোধ করি না। এই যে গুন্ডা দমন আইন মানেই, যেটা রেখে দেবেন, গুন্ডা দমন আইন মানেই হচ্ছে গুন্ডাদের রাজত্ব চলছে পশ্চিমবাংলাতে, তাই গুন্ডা দমন। এবার আপনি যদি পাল্টা প্রতিবাদ করতে যান, তা আপনাকে গুন্ডা দমন আইনের মধ্যে ফেলে দেবে, আপনাকে গুন্ডা দমন আইনের মধ্যে ফেলে দিয়ে আপনার বিরুদ্ধে যত রকমের আইনি কারবাই আছে সব আপনার বিরুদ্ধে করবে। এবং এটা পশ্চিমবাংলার যে নতুন যে মুখ্যমন্ত্রী এবং তার যে মন্ত্রী পরিষদ, হ্যাঁ, আসলে তো এরা দিল্লি হয়ে ভায়া হয়ে নাগপুর ভায়া হয়ে কলকাতায় আসে, তো এদের তো মাথায় অনেকগুলো সব মাথা আছে, হ্যাঁ, রাবণের 10টা মাথা ওদের মাথার মধ্যে আছে, তারাই সব নির্দেশ দেয়, সেই নির্দেশ অনুযায়ী এরা চলে। অপমান করার অধিকার কে দিয়েছে আপনাদের? আপনারা ক্ষমতায় বসেছেন, শ্যামাপ্রসাদ মুখার্জিকে দেবতা বানাচ্ছেন। আপনি শ্যামাপ্রসাদ মুখার্জির কেন তার যার বংশধর যারা আছে সবাইকে দেবতা বানান, আমাদের কোনো অসুবিধা নেই তাতে। হ্যাঁ, দেব দেবী বানান, পশ্চিমবাংলার মানুষ যদি গ্রহণ করে, দেবতার আসনে বসায়, তো বসবেন তিনি। আপনাদের সরকারি পনসট করার কোনো দরকার নেই। পশ্চিমবাংলার মানুষ যদি মনে করে শ্যামাপ্রসাদ মুখার্জি দেবতার আসনে বসবে, স্টেট স্পন্সরের কোনো দরকার নেই। আমরা স্টেট স্পন্সর করছেন, আপনারা কি করছেন? রাজ্য সরকার থেকে তাকে প্রজেক্ট করছেন যে হচ্ছে আমাদের দেবতা। করতে পারেন আপনারা, কিন্তু ওটা করতে গিয়ে সুভাষচন্দ্র বসুকে কোন একটা পুরনো ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনার এদের বক্তব্য আছে কি ঘটনার সত্যতা কোনোদিন আমরা পাইনি। হ্যাঁ, ঢিল ছিল নাকি শ্যামাপ্রসাদ মুখার্জির সভাতে, ঢিল ছিল, এবং কারা ছিল তৎকালীন যে ফরওয়ার্ড ব্লক, আজকের এই ফরওয়ার্ড ব্লক নয়, আজকের এই যে ফরওয়ার্ড ব্লক দেখছেন সিপিএম এর সঙ্গে যারা এক টেবিলে বসে গুঁড়ো খেলো, সিপিএম এর সঙ্গে এঁটো ভাত খেলো যারা, সেই ফরওয়ার্ড ব্লক নয়, সুভাষচন্দ্র বসুর যে ফরওয়ার্ড ব্লক ছিল সেই ফরওয়ার্ড ব্লকের যারা কর্মী ছিল তৎকালীন দেশপ্রেমিক মানুষ, তারা নাকি শ্যামাপ্রসাদ মুখার্জির কোন সভাতে ঢিল মেরেছিল। সেই ইতিহাস আমরা কোনদিন পাইনি, ওদের কাছে আছে, হয়তো আর্কাইভ থেকে বার করছে, ঢিল মেরেছিল। এবং ওই ঢিল মারার যে লোকগুলো সেটা হচ্ছে গুন্ডা বাহিনী, তারা হচ্ছে ফরওয়ার্ড ব্লক, তৎকালীন যে ফরওয়ার্ড ব্লক, তেরঙ্গা ঝান্ডা স্প্রিঙ্গিং টাইগার, লুম্পবান বাঘ আর তেরঙ্গা পতাকা, এটা ছিল ফরওয়ার্ড ব্লকের পতাকা। আজকে ফরওয়ার্ড ব্লকের যে ফরওয়ার্ড ব্লক পতাকা, এটাকে ব্যাকওয়ার্ড ব্লক বলি আমি, ফরওয়ার্ড ব্লক বলি না, ব্যাকওয়ার্ড ব্লক বলি। এই ব্যাকওয়ার্ড ব্লকের পতাকা হচ্ছে লাল, একদিকে কাস্তে হাতুড়ি তারা আর একদিকে লুম্পবান বাঘ, মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লক মার্ক্সবাদী। তো এরা 34 বছর ধরে সিপিএম এর সঙ্গে গুঁড়ো হয়েছে। এই ফরওয়ার্ড ব্লক নয়, সেই ফরওয়ার্ড ব্লক, যে ফরওয়ার্ড ব্লকের সব দেশপ্রেমিক সৈনিকরা যারা ছিলেন, কোনো একটা সবার মধ্যে নাকি শ্যামাপ্রসাদ মুখার্জির সভাতে নাকি ঢিল পাটকাল মেরেছে। তার সত্যতা আমাদের কাছে আসেনি, আমরা সেই সত্যতা যাচাইও করিনি, আমাদের কাছে সেরকম কোনো তথ্য আমাদের কাছে নেই, ওনার কাছে হয়তো আছে,
আর্কাইভ থেকে বার করেছে, বলছে যে এরা যারা ঢিল ছুঁড়েছে, যারা গুন্ডা বাহিনী, এই গুন্ডাদের যিনি সর্দার, এই গুন্ডা বাহিনীর যে সর্দার, সেই সর্দারটা হচ্ছে সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসুকে গুন্ডা বানিয়ে দিলেন, গুন্ডাদের পান্ডা বানালেন। আর এটা শুনে, এটা যখন উনি বললেন, ওদের যে কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ আছে, হ্যাঁ, ওই নীতিন নবীন না কে আছে সভাপতি, নরেন্দ্র মোদী, তারপরে হচ্ছে নীতিন গডকরি, তারপরে হচ্ছে ওই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, হ্যাঁ, এই যে টিম রয়েছে কেন্দ্রের, এরা কিন্তু কোনো কথা বলছে না, কিন্তু একটাও যে সুভাষচন্দ্রকে এই ধরনের কথা আমরা বলতে পারেন না, এটা কিন্তু একটা কথা বলছে না। এবং না বলার জন্য কি হয়েছে, কিছু মানুষ প্রশ্রয় পেয়েছে। কিছু মানুষের মধ্যে হচ্ছে ওই যে বেতে রয়েছে, যার মুন্ডুপাত করছে সারাটা দিন সকাল থেকে রাত পর্যন্ত একমাত্র আমরা বাঙালি সংগঠন, অন্যান্য সংগঠনও করছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর তাদেরকে ধন্যবাদ জানাতে পারছি না যারা ওই রাজবংশী ভোটের ধান্দা বসে আছে। কিন্তু প্রচুর গণসংগঠন, সাধারণ মানুষ, বুদ্ধিজীবী, যুবক, খেলোয়াড়, স্পোর্টসম্যান, তারা কিন্তু প্রতিবাদ করছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন রকম ভাবে তারা প্রতিবাদ করছে। এবং এই প্রতিবাদটা আগে বুঝতে পারতাম না, এখন কিন্তু সোশ্যাল যে মিডিয়া, সামাজিক যে গণমাধ্যম রয়েছে, সেই গণমাধ্যমে আমরা কিন্তু তাদের প্রতিবাদটা আমরা জানতে পারছি, দেখতে পাচ্ছি। এই যে অনন্ত মহারাজ নাকি স্বঘোষিত যিনি মহারাজ, হ্যাঁ, রাজবংশী সমাজে স্বঘোষিত মহারাজ, ইনি কি করছেন, ইনি সুভাষচন্দ্র বোসের মুন্ডুপাত করছেন প্রতিটা দিন। কোনো সময় দেখা যাচ্ছে না যে উনি থেমেছেন। আমরা একটা সময় দেখতে পাচ্ছিলাম যে উনি থেমেছেন, মুন্ডুপাত করেই যাচ্ছেন এবং এইটাকে প্রশ্রয় দিয়েই যাচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের যিনি প্রধান মাথা রয়েছেন, তিনি তো একটা কথা বলবেন, আরে আপনি কি সব বলছেন পাগলের মতন, এসব বলা বন্ধ করুন। কেউ বলছে না, কারণ সভাপতি বলেছে, এখানকার যিনি সভাপতি শ্রমিক ভট্টাচার্য, ইনি বলেছেন প্রথমে গুন্ডাদের সর্দার, আর উনি ওখানে আজাদিন ফৌজের মুন্ডুপাত করে বেড়াচ্ছেন। আর একটা ভয়ঙ্কর যেটা কথা বলেছেন, সেটা নিয়ে তো তদন্ত হওয়া দরকার। ভয়ঙ্কর যে কথাটা, সেটা হচ্ছে নারায়ণী সেনা নাকি সুভাষচন্দ্র বসুকে নাকি হত্যা করেছিল। যদি সেটা হয়ে থাকে, হত্যা করেছিল, তাহলে সেই হত্যাটা করেছিল কোথায়, কারা করেছিল, কখন করেছিল, কোন তারিখে করেছিল, কোন সালে করেছিল, তার ডকুমেন্ট নিশ্চয়ই আপনার কাছে আছে। তা সেটা আপনি একটু প্রডিউস করুন, কোর্টের মাধ্যমে যান, কোর্টে দিন, অথবা পার্লামেন্টে দেখান। আর যদি না হয় সেটা, এই যে আমাদের কথায় কথায় কোর্টে যাওয়ার একটা যে প্রবণতা আছে, সুপ্রিম কোর্ট দিয়ে যাচ্ছে, হাইকোর্ট চলে যাচ্ছে, যারা কোর্টবাদী, কোর্ট যারা মনে করে কোর্টই হচ্ছে একমাত্র রাস্তা, কোর্ট ছাড়া কিছু হবে না, তাই কোর্টদের যারা কোর্টে যায়, কথায় কথায় যারা কোর্টে যায়, তাদের উদ্দেশ্য বলছি, আপনারা কোর্টে যান। কোর্টে গিয়ে বা কোর্ট, সুপ্রিম কোর্ট একটা করুক, সুপ্রিম কোর্ট একটা কমিটি গঠন করে দিক, মনিটরিং কমিটি, এবং কমিটি ওকে ডাকুক সুপ্রিম কোর্ট, যে আপনি যে কথাগুলো বলছেন যে সুভাষচন্দ্র বসুকে নারায়ণ ইসলাম হত্যা করেছে, আপনার কাছে ডকুমেন্ট কি আছে দেখান। তৎকালীন নারায়ণ সেনা কারা কারা ছিলেন, তার ডকুমেন্ট দেখান। দেখবেন কোন নির্বিকার, এই যে বিভিন্ন ক্ষেত্রে যে সুপ্রিম কোর্ট দেখায়, এরা সুপ্রিম কোর্টের নির্দেশ, আমাদের তো কিছু করার নেই। হ্যাঁ, নাগরিকত্ব প্রশ্ন নাকি সুপ্রিম কোর্টের নির্দেশ, আমাদের কিছু করার নেই। অমুকের প্রশ্নে সুপ্রিম কোর্টের নির্দেশ, এনআরসি সুপ্রিম কোর্টের নির্দেশ, আমাদের কিছু করার নেই। যা যা ঘটনা ঘটছে গোটা ভারতবর্ষ জুড়ে, সমস্ত ঘটনাগুলো সুপ্রিম কোর্ট দেখায়। যে সুপ্রিম কোর্ট দেখাতে চায়, সুপ্রিম কোর্ট দেখুক না একটুখানি, খাতাপত্র উল্টে দেখুন না, যে নারায়ণ সেনা নাকি হত্যা করেছিল সুভাষচন্দ্র বসুকে, কত সালে, কোন দিনে, কোন সময়ে, কোন জায়গাটায়। আর যদি না প্রমাণ হয়, তাহলে এই যে স্বঘোষিত যিনি মহারাজ, অনন্ত মহারাজ, তাকে অনন্তকালের জন্য কারাবাসে যেতে হবে। সুপ্রিম কোর্ট ঠিক করে দিক। আমরা কোর্টের উপর আমাদের আস্থা রয়েছে, ভরসা রয়েছে,
আইনের ওপর ভরসা রয়েছে, এবং আমরা আকবাড়িয়া করার থেকে সুপ্রিম কোর্ট নিজে একটা কমিটি গঠন করে দিই। যেই যে কথাটা বলছে যে সুভাষচন্দ্র বসুকে নিয়ে ইতিমধ্যে 3টে কমিশন গঠন হয়েছে। হ্যাঁ, শাহনাজ কমিশন, খোসলা কমিশন, এবং সর্বশেষ যে কমিশনটা হয়েছিল সেটা হচ্ছে আমাদের অটল বিহারী বাজপেয়ীর যে সরকার, অটল বিহারী বাজপেয়ীর সরকারের সময় মনোজ কুমার যে কমিশন, মুখার্জি কমিশন যেটা, সেই কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্টে পরিষ্কার করে তাইউকে বিমানবন্দরের যে দুর্ঘটনা 1945 সালের 18ই জানুয়ারি তাইউকে বিমানবন্দরের যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনা মনোজ কুমার মুখার্জির রিপোর্ট বলছে যে কোনো দুর্ঘটনা সেখানে ঘটেনি, কোনো প্রমাণ সেখানে নেই দুর্ঘটনার। যদি প্রমাণ না থাকে সুভাষচন্দ্র বোস বেঁচে ছিলেন, কোথায় ছিলেন, কিরকম অবস্থায় ছিলেন, আমরা তো এগুলো জানতে চাই। তো কেউ বলছে উনি রাশিয়া চলে গেছিলেন, কেউ বলছেন উনি ভারতেই ছিলেন, উত্তরপ্রদেশে ছিলেন, গুমনামি বাবার নিয়ে অনেক রয়েছে এবং সত্যতা প্রমাণ আছে গুমনামি বাবাই আসলে নেতাজি। এবং গুমনামি বাবা যদি নেতাজি হয়ে থাকে তাহলে এই যে অনন্ত মহারাজ যে বলছে ওদের নারায়ণী সেনা নাকি তাকে খুন করেছে, এটা তো কমিশনের আওতার মধ্যে আসবে। তাহলে মুখার্জি কমিশনের যে রিপোর্ট হয়েছে সেই রিপোর্টটা তো নতুন করে প্রয়োজন পড়লে আরেকটা কমিশন গঠন করা হোক। এবং নারায়ণী সেনা কবে হত্যা করেছিল তারা উনি কি বলছেন তার ডকুমেন্ট ওনার কাছে নাকি আছে, সেটা নিয়ে আসুক। দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। তা নাহলে এই যে এলোমেলো ভাট বকে যাচ্ছেন, আপনি ভাট বকা বন্ধ করুন। কলকাতা কিন্তু ঢুকলে কিন্তু আপনার কপালে দুঃখ আছে, চত্থাপ্পর খাবেন। আপনার এই বিজেপি নেতারা বাঁচাতে পারবে না। কলকাতার লোক তেতে আছে, গোটা কলকাতা কেন গোটা বাংলার লোক তেতে আছে। কখন বহিঃপ্রকাশ ঘটবে আপনারা নিজে বুঝতে পারছেন না। যে কোনো সময় বহিঃপ্রকাশ ঘটতে পারে। মানুষ কিন্তু ক্ষুব্ধ, কেন নেতাজি সুভাষচন্দ্র হচ্ছে আমাদের হৃদয়ে রয়েছে। সুভাষচন্দ্র বসু বাঙালির হৃদয়ে রয়েছে, ভারতবাসীর হৃদয়ে রয়েছে সুভাষচন্দ্র বসু। আমরা এখনো পর্যন্ত জানতে পারছি না তিনি কোথায় ছিলেন, কি অবস্থা ছিলেন, কবে তিনি গেছেন। তার ডকুমেন্টটা শো করে দিক যে নারায়ণী সেনা তাকে হত্যা করেছিল, তাহলে আমাদের কাছে ওটা পরিষ্কার হবে। তাহলে আসলে এইগুলো বলে ও একটা বাজার তৈরি করতে চাইছে। আর এই বাজারটা যেটা, সেটা হচ্ছে জেনে রেখে দেওয়া দরকার। সেটা হচ্ছে এই বাজারটা যেটা করতে চাইছেন উনি এবং ওনারা, সেটা হচ্ছে আমি আগেও বলেছি, বিভিন্ন সভা সমিতির মধ্যে বলেছি, এটা নাগপুর থেকে আসছে। এটা নাগপুরের প্ল্যানিং, এবং নরেন্দ্র মোদী এবং অমিত শাহ রবার স্টাম্প মারা আছে এর উপরে যে তোমরা ওখানে ওই রাজবংশীদের খাপাও, হ্যাঁ, খেপিয়ে ওখানে গ্রেটার কুচবিহার এই খেপিয়ে এই ফাঁকে সুভাষচন্দ্র বসুকে সামনে রেখে খাপাও, খেপিয়ে ওখানে গ্রেটার কুচবিহার করিয়ে দেবো। ছোট রাজ্যর পক্ষে তো বিজেপি ছোট করে দেবো। আর এদিকে সুভাষচন্দ্রকে ডুমস করে আমরা শ্যামাপ্রসাদ মুখার্জিকে দেবতা বানাবো। এই ব্লুপ্রিন্ট চলছে এখানে। এই যে নীল নকশা তৈরি করেছে, এই নীল নকশা কিন্তু দিল্লি থেকে, এই নীল নকশা কিন্তু নাগপুর থেকে, আরএসএস এর সদর দপ্তর থেকে নীল নকশা চলছে। এই জন্য বলছি নীল নকশা। তোমরা কেন প্রতিবাদ করছো না? মোহন ভগবত তুমি কেন একটা কথা বলছো না? নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তুমি কেন একটা কথা বলছো না? অমিত শাহজি, তুমি তো স্বরাষ্ট্রমন্ত্রী, তুমি কেন একটা কথা বলছো না? তুমি কেন ওকে ধরছো না? কেন ক্লোজ করছো না ওকে? কেন ওকে ট্রেনে নিয়ে আসছো দিল্লিতে যে আমি যে কথাগুলো বলছিলাম উদ্ধ করুন? ওকে নিয়ে ক্রমাগত বলে যাচ্ছে এবং প্রতিদিন একটা করে জনসভা করছে, ফিল্ড কাটাচ্ছে। এই লক্ষ্য কিন্তু ফিল্ড কাটানোর যে লক্ষ্য, সেটা লক্ষ্য হচ্ছে গ্রেটার কুচবিহার হচ্ছে মূল ও টার্গেট। এবং এই টার্গেটটাকে বেঁধে দিয়েছে বিজেপি, বেঁধে দিয়েছে এই টার্গেটটা। অন্য বলবেন যে সিপিএম, তৃণমূল, কংগ্রেস এরা তো কোনো কথা বলছে না, এরা বলবে না ইয়োর তো বলবে না। এদের সব ভোট ব্যাংক লুকিয়ে আছে এর পেছনে, তাই না? বলে আপনাকে বলবে যে রাজ্য হয়ে যায়, তাহলে ভোট ব্যাংকে কি হবে? তাহলে রাজ্য হয়ে গেলে ওখানে তো তৃণমূল কংগ্রেস তৈরি হয়ে যাবে। যদি গ্রেটার কুচবিহার হয় তো ওখানে তৃণমূল কংগ্রেস তৈরি হয়ে যাবে। গ্রেটার কুচবিহার হলে ওখানে কংগ্রেসের একটা শাখা, একটা প্রদেশ কংগ্রেস হবে।
একটা প্রদেশ তৃণমূল হবে, তাই না? একটা স্টেট সিপিআইএম এর একটা স্টেট কমিটি হবে, হবে না? তাই এরা কেউ চটাতে চাইছে না। এই ধান্দাবাজ রাজনৈতিক নেতাগুলো, হ্যাঁ, এই ধান্দাবাজ রাজনৈতিক নেতাগুলো শুধু ভোটের ধান্দাতে এরা কোনো কথা বলতে চাইছে না। এদের কাছে দল আগে, জাতি আগে নয়। এদের কাছে দল আগে, জাতি আগে নয়। আমাদের কাছে জাতি আগে, দল আগে নয়। তাই আমাদের সংগঠনের নাম আমরা বাঙালি। অনেক বিতর্ক হয় এই নাম নিয়ে, কিন্তু এই নামই হচ্ছে আমাদের পরিচয়। এমন একটা সংগঠনের নাম, এই নামে আর কোনো ভর্ণিতা করিনি আমরা। আমরা সরাসরি জাতির নাম দিয়ে দিয়েছি আমরা বাঙালি, দলটার নাম দিয়েছি আমরা বাঙালি। শুনতে কিরকম খটকা লাগে, অনেকেরই খটকা লাগে। ও আমরা বাঙালি কেন? ও কিরকম একটা শুনতে লাগে না, কিরকম একটা শুনতে লাগে। এমন প্যাদান খাবে কলকাতাতে, কলকাতা শহরতলিতে, গোটা পশ্চিমবাংলাতে বাঙালি তুমি এখন থেকে পিঠে কুলো টুলো বেঁধে থাকো, ঠিক আছে? এমন প্যাদান খাবে, বাঙালি বলে কেলান খাবে একদিন, এবং এমন প্যাদান খাবেন, সে প্যাদান খেয়ে কিন্তু আত্মারাম আপনার হয়ে যাবে। তখন ওই আমরা বাঙালি বলতে হবে সবাইকে। তো এটা চলছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং আজকে যেহেতু ক্ষুদিরাম বোসের বলিদান দিবস, তাই ক্ষুদিরাম বোসের আত্মবলিদান দিবসে তার প্রতি আমাদের সশ্রদ্ধ প্রণাম, শ্রদ্ধা। সকাল থেকে বিভিন্ন কর্মসূচিতে আপনারা নিশ্চয়ই দেখেছেন, সোশ্যাল যে মিডিয়া, সামাজিক যে গণমাধ্যম, সেই গণমাধ্যমে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমরা সকাল থেকে বিভিন্ন কর্মসূচি আমরা করছি। সমস্ত জায়গায় ছোট ছোট সভা, তার প্রতি তার প্রতিকৃতিতে মাল্যদান, পুষ্পার্ঘ অর্পণ, বক্তব্য, সাংবাদিক সম্মেলন ইত্যাদি বিভিন্ন কর্মসূচি আমরা আজকে আমাদের গোটা সংগঠনের পক্ষ থেকে রয়েছে। এর জন্য রয়েছে বাঙালি বিপ্লবীদের শ্রদ্ধা করা হচ্ছে আমাদের অন্যতম নৈতিক দায়িত্ব। আমরা দেশটাকে ভালোবাসি, আমরা বাংলাটাকে ভালোবাসি। একটা বৃহত্তর বঙ্গপ্রদেশ আমরা গঠন করতে চাই। সেই বৃহত্তর বঙ্গপ্রদেশ, তার নাম আমরা দিয়েছি বাঙালিস্তান। আটকে ওঠার কিছু নেই। অনেকে আটকে ওঠে, হ্যাঁ, দেখে এপিসোড দেখে তো সবাই, বাঙালিস্তান 31, আটকে ওঠে, কোনো কথা বলতে পারে না। বোঝে যেটা দরকার আছে, কিন্তু কথা বলতে পারে না। আমি তো চাই, আমি তো পোস্ট করি, আমি তো চাই যে আপনারা কথা বলুন, আমি চাই আপনারা কথা বলুন, কিন্তু কথা বলতে পারেন না। কথা এর জন্যই বলতে পারে না, কথা বলার মতন যে দম, যে শক্তি থাকে, সেই শক্তি যুক্তি দিয়ে বোঝাতে হবে। তো কিন্তু বাঙালিস্তানের বিরোধিতা করতে হবে, যুক্তি দিয়ে বোঝাতে হবে আপনাদেরকে। আর আমরা তো পরিষ্কার করে বলে দিয়েছি, বাঙালিস্তান মানে আমাদের বাংলাদেশ নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। কোনো ছিদ্র যেন না থাকে, পুরো কাঁটাতারের বেড়া, যত বেড়া আছে সব লাগিয়ে দেন। বাংলাদেশ নিয়ে আমাদের কোনো বক্তব্য আমাদের নেই। আমাদের বাঙালিস্তান পশ্চিমবাংলার সংলগ্ন যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, যেখানে বাংলার অধ্যুষিত অঞ্চল ছিল, সেই অঞ্চলগুলো পশ্চিমবাংলার সঙ্গে যুক্ত করে দিয়ে তার নাম আমরা দিয়েছি বাঙালিস্তান। আচ্ছা, নাম আপনারা ঠিক করে নিন না। অনেকের বাঙালিস্তানটা মানে কিরকম যেন অ্যালার্জি লাগছে, সে পরে আমরা বুঝে নেবো খুবই। নাম আপনারা ঠিক করে দিন। ঝাড়খণ্ডে, বিহারে, উড়িষ্যার, অসমে, মেঘালয়ে, ত্রিপুরা, সমগ্র এসব নিয়ে যে বাঙালিস্তানের ডাক আমরা দিয়েছি, এটা আমরা ঐক্যবদ্ধ একটা বৃহত্তর বঙ্গপ্রদেশের ডাক দিয়েছি। নাম আপনারা ঠিক করুন, সেই দায়িত্ব আপনাদের দিচ্ছি। পরবর্তীকালে আমরা বুঝে নেব। নাম আপনারা ঠিক করুন, কিন্তু এই অঞ্চলগুলো পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত করতে হবে। এটাই হবে আমাদের আসল লক্ষ্য, এবং সেই লক্ষ্যের দিকে আমরা এগোচ্ছি ধীরে ধীরে। কারণ বাংলাকে বিভাজনকারী, যারা বাংলাকে টুকরো করেছে, বাংলার শক্তিকে যারা খর্ব করছে, তাদের উদ্দেশ্যে বলছি, বাংলা কিন্তু কোনো জিনিস নয় যে হীন মনোবল তৈরি করে বাংলাকে যুগ যুগ ধরে শোষণ করব, এটা কিন্তু বেশি দিন চলবে না। এটা আমরা বন্ধ করব আগামী। নমস্কার, ধন্যবাদ। আজকের এই 31 পর্ব এপিসোডে সকলে ভালো থাকবেন। হ্যাঁ, আর আজকে যেহেতু ক্ষুদিরাম বোসের আত্মবলিদান দিবস, তার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। আমরা তো সেরকম হতে পারিনি, সে পরিস্থিতি অবশ্য এখন নেই। তখন ব্রিটিশ ছিল, ব্রিটিশ রাজ
যাদের বিরুদ্ধে তারা সংগ্রাম করেছিলেন, আজ থেকে 118 বছর আগের ঘটনা। আমরা এখনো শিহরিত হই। সেই সমস্ত বিপ্লবী আন্দোলনকারী যারা রয়েছেন তাদেরকে সকলকে আমাদের শ্রদ্ধা নিবেদন আমাদের রয়েছে, এবং একই সঙ্গে প্রফুল্ল চাকিকেও আমরা শ্রদ্ধা নিবেদন করছি। যেহেতু প্রফুল্ল চাকির বডিটা পাওয়া যায়নি, কাটা মুন্ডুটা পাওয়া গেছিল এবং ব্যাপকভাবে তাকে অত্যাচার করেছিল এবং কাটা মুন্ডুটা দেখিয়ে ওই চিহ্নিত করেছিল একে দিয়ে, ক্ষুদিরামকে দিয়ে, তুমি চেনো এটাকে? বলে হ্যাঁ, এটা প্রফুল্ল চাকি। এরকম ভাবে তাই অত্যাচার করেছিল। সুতরাং এই ইতিহাস, দীর্ঘতম ইতিহাস বাংলার মনীষীদের, বাংলার বিপ্লবীদের, বাংলার যারা সমাজ সংস্কারক, তাদের নিয়ে কোনো কটূক্তি, হিন্দু সাম্রাজ্যবাদী শক্তি, বিজেপির দালাল যারা রয়েছে, রাজ্যে রাজ্যে যেসব দালাল তৈরি হয়েছে, পরিষ্কার করে হুঁশিয়ারি দিয়ে দিচ্ছি, বাঙালি মনীষীদের দিয়ে কোনো কথা যেখানে বলবেন আমরা কিন্তু পথে থাকবো, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ সংগ্রাম গড়ে তুলব। নমস্কার, ধন্যবাদ। জয় বাংলা, জয় বাঙালি, জয় বাঙালি। ভালো থাকবেন। পরবর্তী লাইভে আমরা আবার উপস্থিত হব। আজকের এখানেই শেষ করছি। শুভরাত্রি। নমস্কার সবাইকে। নমস্কার।